এই মুহূর্তে যারা অতি উৎসাহী যে সকল সন্ত্রাসীরা রয়েছে গেরিলা কায়দায় ওদের চ্যাপ্টার ক্লোজের মিশন অবশ্যই শুরু করতে হবে। সেই চ্যাপ্টারে আপনাদের হাত দিতে হবে ভাইরা আমার। আর ডিসেম্বর থেকে তো মহাপ্রলয় শুরু হবে ইনশাআল্লাহ। নভেম্বর হবে শুধু হেডলাইন আর ডিসেম্বর হবে ডেডলাইন। আগে নেত্রী থেকে না শুই না 6 মাস আগে নিজে থেকে এই কথাটা আমি বলি নাই। নেত্রীর এই কথাটা একটু ভালো করে শুনেন। বুঝছেন তো নেত্রী কি বলেছে? কিছুদিন আগে বিএনপির যে সন্ত্রাসী আলতাফ চৌধুরী আমাদের আওয়ামী লীগের যে নেতার বাড়ি লুটপাট করেছে, ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ চালিয়েছে, সেই নেতা ও বেশ কিছু কর্মীর সাথে নেত্রী কথা বলেছেন। তাদের নেত্রীকে বলেছিল, নেত্রী আপনি তো ক্ষমা করে দেন। নেত্রী বলেছে আর ক্ষমা করা যাবে না। কোরআনের উদাহরণ নেত্রী দিয়েছেন। কোরআনে উল্লেখ রয়েছে সমানে সমান, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, মাথার বদলে মাথা, ঘরের বদলে ঘর। যে আমার ভাইকে হত্যা করেছে তার ভাই জীবন্ত থাকতে পারে না। যে আমার ভাইকে ঘর ছাড়া করেছে সে কখনো ঘরে থাকতে পারে না। যে আমাদের নেতা কর্মী স্বজনদেরকে ঘর ছাড়া করেছে তার স্বজনেরা ঘুরে ঘুমাইতে পারবে না, পারে না। ইনশাআল্লাহ সেইভাবে নিজেদের কাজ করতে হবে, সেইভাবে ওদেরকে প্রতিহত করতে হবে। আর ক্ষমার চোখে দেখা যাবে না। অনেক ক্ষমা করা হয়েছে, পিঠ পেতে অনেক মার খেয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। আর না, ইট মারলে তাকে পাটকেল মারতে হবে, প্রতিশোধ নিতে হবে। সাধারণ মানুষকে সাথে নিয়ে এই জুলুমবাজ, নির্যাতনকারী, অগ্নিসংযোগকারী, লুটপাটকারী অতি উৎসাহী হয়ে গত 2টা বছর ধরে যারা আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করতেছে, নির্যাতন করে যাচ্ছে, আত্মীয় আওয়ামী লীগ করে, সেই অপরাধেও দেখা গেছে তাদেরকে নির্যাতন করে, তাদের বাড়িঘর পর্যন্ত লুটপাট করে, সম্পদ লুটপাট করে, দখলে নিয়ে যাচ্ছে। চাঁদাবাজি তো আছেই, সারা দেশব্যাপী মামলা বাণিজ্য আজকে আকাশ চুম্বিতে গিয়ে দাঁড়িয়েছে। সুতরাং আর বসে থাকা যাবে না, ভয়াবহভাবে এর দাঁত ভাঙা জবাব আপনাদের দিতে হবে। কিছুদিন আগে বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র এক নেত্রীর সাথে আমার কথা হয়। কথার প্রসঙ্গে ওই নেত্রী আমাকে বললেন, দাদা ভাই কথা প্রসঙ্গে নেত্রীকে বলেছি, মাননীয় নেত্রী আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। নেত্রী এই কথা শুনে বলেছে, এই কথা আর কখনো বলবা না, আমার জন্য জীবন দিতে হবে না, বরঞ্চ বলো দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য, আওয়ামী লীগের জন্য জীবন কেড়ে নিবা, জীবন নিতে হবে। সেইভাবে নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি করতে হবে এবং সেই কাজ ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে হবে। মনে রাখবেন ভাইয়ের আমার, আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, নেতার খাতায় নাম লেখাবেন, নেতৃত্ব দিবেন, এমন চিন্তা ভাবনা করতেছেন, আপনাকে কিন্তু সেই নেতৃত্বের স্থানে যেতে হলে, পদ পদবি নিতে হইলে আপনার সর্বোচ্চ নেতা বা আপনার যে নেতা আপনাকে সেই পদ পদবি দিবেন তিনি হয়তো আপনাকে প্রশ্ন করবেন। এই প্রশ্নের সম্মুখীন আপনি হবেন যে গত 2 বছরে এই জুলুমবাজ, এই ডেভিল ইনহুস, জুলাই জঙ্গি, যে সকল বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে লুটপাট করেছিল তাদের বিষয়ে তুমি কি কি দাঁত ভাঙা জবাব দিয়েছো? কয়টা ঘর তুমিও কাটতে পেরেছো? বিএনপির যে সকল সন্ত্রাসীরা, জুলাইয়ের যে সকল সন্ত্রাসীরা, জামাতের যে সকল সন্ত্রাসীরা, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, বিহারীর বাচ্চারা আমাদের ভাইদের হাত কেড়ে নিয়েছে, চোখ কেড়ে নিয়েছে, পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে, বাড়িঘর লুটপাট করেছে, তাদের এই বিষয়ে তুমি কি কি পদক্ষেপ নিয়েছো? কয়টা কাজ করেছো? গেরিলা কায়দায় কতজনের অক্সিজেন একেবারে সারা জীবনের জন্য বন্ধ করে দিতে পেরেছো? কতজনকে লাইফ টাইমে পঙ্গুতে ভর্তির ব্যবস্থা করে দিয়েছো? কতজনকে লাইফ টাইমের জন্য একেবারে হুইল চেয়ারের ব্যবস্থা করতে পেরেছো? এই প্রশ্নের সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন। সুতরাং সেইভাবে ধারাবাহিকভাবে কাজ করতে হবে, আর মার খাওয়া যাবে না। সাধারণ জনগণকে সাথে নিয়ে এই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করে একত্রিত হয়ে এই মুহূর্তে যারা অতি উৎসাহী যে সকল সন্ত্রাসীরা রয়েছে গেরিলা কায়দায় ওদের চ্যাপ্টার ক্লোজের মিশন অবশ্যই
থেকেই শুরু করতে হবে, সেই চ্যাপ্টারে আপনাদের হাত দিতে হবে ভাইরা আমার। আর ডিসেম্বর থেকে তো মহাপ্রলয় শুরু হবে ইনশাআল্লাহ। নভেম্বর হবে শুধু হেডলাইন, আর ডিসেম্বর হবে ডেডলাইন। ডিসেম্বর থেকে সারা বাংলাদেশ শুধু আওয়ামী লীগের জয়গান। সারা দেশের 9 কোটি আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা শুধু জয়ের ধ্বনি দিবেন। সারা দেশব্যাপী টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যতগুলো গ্রাম আছে, যতগুলো ওয়ার্ড আছে, জুলাই জঙ্গি সন্ত্রাসী রাজাকারের বাচ্চা, বিহারীর বাচ্চা যে যেখানে যে অবস্থায় আছে, যেখানেই লুকাইয়া থাকুক না কেন, যদি 1000 গজ মাটির নিচেও থাকে, সেখান থেকে খুঁজে টেনে বের করে একেবারে সারা জীবনের জন্য চিরনিদ্রায় শায়িত করতে হবে। মনে রাখবেন, পিতা মুজিব বলেছিল, স্বাধীনতা আদায় করার চেয়ে রক্ষা করা কঠিন। তৎকালীন সময় তারা ভুল করেছিল, স্বাধীনতা বিরোধীদের বাঁচিয়ে রেখে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে, একটি সুস্থ বাংলাদেশের কথা চিন্তা করে আমরা আর কখনো ওই ভুল করব না। রাজাকারের সর্বশেষ প্রজন্ম থেকে প্রজন্ম, নাতির ঘরের পুতির ঘরের সাথীও যদি থাকে, একেবারে নিশ্চিহ্ন করে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ শুধু হবে বাঙালিদের জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এই মুহূর্তের আলাপের বিষয়, এনসিপি পথে ঘাটে মার খাচ্ছে, জামাত লন্ডভন্ড, তারেক রহমান শেখ হাসিনাকে ফেরাতে ভারত সফরে কি যাচ্ছেন? রাজনীতির মাঠে উত্তাপ এখন তুঙ্গে। এক ধাপে হবিগঞ্জে রাজপথে পুলিশের চোখ রাঙানি ও রক্তক্ষয়ী সংঘাতের রেশ, আর অন্যদিকে দিল্লির কূটনৈতিক টেবিলে নতুন সমীকরণের হিসেব নিকাশ। বিএনপি, এনসিপি, জামাত আর মোদী সরকারের মধ্যকার এই নতুন খেলায় কার জয় কার পরাজয়? শেষ পর্যন্ত কি শেখ হাসিনাকে দেশে ফেরাতে আর ব্রিক্স সম্মেলনের রাজনৈতিক হিসাব মেলাতে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান? ঘটনার পেছনে ঘটনা আর পর্দার আড়ালে আসল খবর জানতে আজকের পুরো বিশ্লেষণটি স্কিপ না করে দেখুন। রাজনীতির মাঠে সাম্প্রতিক সময় অন্যতম বিতর্কিত এবং উত্তেজনাকর অধ্যায় রচিত হলো হবিগঞ্জে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জুলাই পদযাত্রায় এক নৃশংস হামলার ঘটনা ঘটেছিল গতকাল। সেই বর্বরচিত হামলার প্রতিবাদ জানাতে এবং নিজেদের অবস্থান জানান দিতে দলটির পক্ষ থেকে হবিগঞ্জে একটি বিশাল প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। কিন্তু রাজনীতির পাশা খেলা কি এতই সহজ? এনসিপি যখন এই কর্মসূচি ঘোষণা করে, ঠিক তার পরদিনই অর্থাৎ মঙ্গলবার রাতে একই স্থানে বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রদল পাল্টা কর্মসূচির ডাক দেয়। এক স্থানে দুটি রাজনৈতিক শক্তির মুখোমুখি অবস্থান মানেই তো অপ্রীতিকর পরিস্থিতি। ফলস্বরূপ স্থানীয় প্রশাসন নিরাপত্তার অজুহাতে পুরো হবিগঞ্জে 144 ধারা জারি করে যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই কেন্দ্রীয় নেতৃত্ব সহ এনসিপির বহর হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু হবিগঞ্জে ঢোকার পথটি মোটেই মসৃণ ছিল না। মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যাওয়ার পথে শ্রীমঙ্গলে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর পুলিশের কড়া বাধার মুখে পড়ে। ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় তাদের অগ্রযাত্রা। ঘটনার আকস্মিকতায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ঘটনাস্থল থেকেই তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন ও তীক্ষ্ণ পোস্টের মাধ্যমে তিনি দেশের বিদ্যমান বিচার ব্যবস্থা ও শাসন যন্ত্রকে কাঠগড়ায় তোলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি প্রশ্ন তুলে লেখেন, হামলার বিচার নেই, হামলাকারী গ্রেপ্তার নেই, অথচ প্রতিবাদ কর্মসূচি ঠেকাতে 144 ধারা পথে পথে বাধা। যারা রক্ত ঝরালো তারা স্বাধীন, যারা বিচার চাইছে তাদের পথ রুদ্ধ। এ কোন ন্যায় বিচার? এই অবরুদ্ধ ও উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও পিছপা হননি এনসিপির শীর্ষ নেতৃত্ব। কর্মসূচিতে যোগ দিতে এবং রাজপথে উপস্থিত থাকার জন্য যে গাড়িবহর শ্রীমঙ্গলে বাধার মুখে পড়েছে, সেই বহরে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের তথাকথিত বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ দলটির এক ঝাঁক সিনিয়র ও তরুণ নেতা। প্রশাসনের জারি করা 144 ধারা, রাজপথে পুলিশের শক্ত ব্যারিকেড আর বিরোধী শিবিরের রক্তচক্ষু সবকিছুকে তোয়াক্কা না করে এনসিপি নেতারা যে গতিতে রাজপথে নামার চেষ্টা করছেন, তা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। এনসিপি পথে ঘাটে মার খাচ্ছে, এই প্রতিবাদ যেমন সত্যি, তেমনি জামাত সহ অন্যান্য বিরোধী শিবিরের লন্ডভন্ড রাজনৈতিক কৌশলের মাঝে এনসিপির এই জেদ কিন্তু আগামী দিনের ক্ষমতার রাজনীতিতে বড় কোনো ঝড়েরই পূর্বাভাস। জেদ বলতে এনসিপির ব্যাকফুটে যাওয়া। এনসিপি পথে ঘাটে মার খাচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন, আজ থেকে 1 বছর আগেই 2025 সালেও এনসিপির পদযাত্রা হয়েছে। এই পথযাত্রায় এনসিপি
রীতিমতো সেনাবাহিনীর প্রোটোকল নিয়ে ঘুরেছে, পুলিশ প্রোটোকল নিয়ে ঘুরেছে, সেনাবাহিনীর এপিসিতে করে গোপালগঞ্জ থেকে পালিয়েছে পর্যন্ত। আজ কিন্তু এনসিপির সেই দিন নেই। এনসিপি ধীরে ধীরে মাটির নিচে ঢুকে যাবার মতো উপক্রম। আর জামাতের অবস্থা কি? জামাতের সাংগঠনিক ভেতরে লণ্ডভণ্ড অবস্থা। সংসদ সদস্য, গতকালকে এক সংসদ সদস্যের বাড়াবাড়ির কারণে তিনি হামলার শিকার হয়েছেন, তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এবং কয়েকদিন আগে সাতক্ষীরায় এক সংসদ সদস্য জামাতের নারী কেলেঙ্কারি। আর সংগঠনের ভেতরে নানা রকম অসন্তোষে জামাত এখন নাস্তানুবোধ। অর্থাৎ এনসিপি এবং জামাত ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে। আর এদিকে বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি, প্রধান রাজনৈতিক দল, যে দলটিকে ফ্যাসিস্ট করে মূল কারিগর এই জামাত এবং এনসিপি দূরে ঠেলে দিয়েছে, বাংলাদেশের মানুষের রাজনৈতিক দল মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে, সেই রাজনৈতিক দলটি যেন মনে হচ্ছে ক্রমেই আসবার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবং আজকে বিষয়টি আরো একটু পরিষ্কার হওয়া গেল, যে মুহূর্তে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর, ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গোর আগামীকালকে ঢাকা সফরে আসছেন, ঠিক তার আগ মুহূর্তে কূটনৈতিক আরো কিছু ঘটনা ঘটে গেছে, যার কারণে মনে হচ্ছে, আমি গতকাল পর্যন্ত নিশ্চিত ছিলাম না যে তারেক রহমান ভারত সফরে যাবেন কিনা, কিন্তু আজকে মনে হচ্ছে যে তারেক রহমান সেপ্টেম্বরে যাবেন। এবং এই যাওয়ার পেছনে প্রধান এজেন্ডা থাকবে আওয়ামী লীগ শেখ হাসিনার দেশে ফেরা, তার নিরাপত্তা নিশ্চিত করা বিষয়গুলো। এছাড়া মনে হয় তারেক রহমানের সামনে আর কোনো পথ খোলা বা উন্মুক্ত নেই। দর্শক, দেশের ভেতরের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে নজর দিতে হবে আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক অঙ্গনে। কারণ বাংলাদেশের পথে প্রান্তরে উত্তাপের সমান্তরালে নয়াদিল্লির কূটনৈতিক টেবিলে বইছে অন্যরকম এক হাওয়া। সবার মনে এখন একটি প্রশ্ন, তারেক রহমান কি সত্যিই ভারত সফরে যাচ্ছেন? তিনি কি নয়াদিল্লি গিয়ে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে বা দুই দেশের বিদ্যমান বরফ গলাতে বড় কোনো আলোচনায় বসবেন? এসব জল্পনা কল্পনার মধ্যে আজ বুধবার বিকেলে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজকীয় কূটনৈতিক তৎপরতা দেখা গেল ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ঢাকায় নতুন ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য ও কূটনৈতিক বৈঠকে মিলিত হন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকটি কেমন ছিল? ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর ভাষায় অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে এই আলোচনা সম্পন্ন হয়েছে। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের নানা খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে দুই দেশের মানুষের আবেগ, এমনকি ক্রিকেট ও খেলাধুলা নিয়েও নাকি দুই পক্ষ খোলামেলা কথা বলেছেন। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানে উঠে আসে সবচেয়ে স্পর্শকাতর প্রশ্নটি। সাংবাদিকরা সরাসরি জানতে চান, আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অত্যন্ত প্রভাবশালী 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। আঞ্চলিক জোট বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ সরকারের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই সম্মেলনের বিশেষ আউটরিচ পর্বে যোগ দেওয়ার জন্য স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছেন। এখন প্রশ্ন হলো, ভারতের সেই আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কি নয়াদিল্লি যাবেন? সাংবাদিকদের এই তীক্ষ্ণ প্রশ্নের জবাবে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী অত্যন্ত কূটনৈতিক ও পরিশীলিত ভাষায় উত্তর দেন। তিনি বলেন, এটা সম্পূর্ণ তার নিজস্ব বিষয়, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে আমরা অধীর আগ্রহী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় আছি। হাই কমিশনারের এই একটি বাক্যাংশই স্পষ্ট করে দেয় নয়াদিল্লি এখন ঢাকার নতুন নেতৃত্বের সঙ্গে উচ্চ পর্যায়ের সম্পর্ক গড়ে তুলতে কতটা উদ্গ্রীব। তবে এই আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ শেষ পর্যন্ত ব্রিক্স সম্মেলনে যোগ দেবে কিনা, কিংবা প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে দিল্লি যাবেন কিনা, সে বিষয়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে এখনো কোনো অফিসিয়াল চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়। তবে কূটনৈতিক পাড়ায় গুঞ্জন প্রবল, শেখ হাসিনাকে কেন্দ্র করে তৈরি হওয়া টানাপোড়েন, সীমান্ত নিরাপত্তা এবং দুই দেশের অর্থনৈতিক স্বার্থের হিসাব মেলাতেই কি এই সফর? যদি তারেক রহমান দিল্লি সফরে যান, তবে আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতির সমীকরণ কোন দিকে মোড় নেবে তা দেখার জন্য মুখিয়ে আছে বিশ্ব রাজনীতি।
এই হাই প্রোফাইল বৈঠকের আরো একটি অত্যন্ত স্বস্তিদায়ক দিক তুলে ধরেন ভারতীয় হাই কমিশনার। তিনি বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সেবা আবারও পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে স্মরণ করিয়ে দেন। দীনেশ ত্রিবেদী জোর দিয়ে বলেন, ভারত ও বাংলাদেশ উভয় দেশের সাধারণ জনগণের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত সুবিধাজনক ও কল্যাণকর। তিনি দুই দেশের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে এক চমৎকার মন্তব্য করেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। আমাদের শুধু ভৌগোলিক সীমান্তই এক নয়, আমাদের রয়েছে অভিন্ন সংস্কৃতি এবং অভিন্ন স্বপ্ন। তাই আজকের বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। উভয় দেশের জনগণের জন্য লাভজনক হয় এমন টেকসই ও সুদৃঢ় সম্পর্কের ভিত্তি গড়ে তুলতে আমি কাজ করে যেতে চাই। দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসার আগে এই যে আগামীকালকে যে মার্কিন দূত আসছেন তার সঙ্গে কিন্তু বৈঠক করে এসছেন, এবং মার্কিন দূত যখন বাংলাদেশ সফরে আসছেন আগামীকাল, তার আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীনেশ ত্রিবেদী বৈঠক করলেন। সবকিছু মিলে এই আলামতগুলো কিন্তু ইতিবাচক। একদিকে হবিগঞ্জে 144 ধারার তোয়াক্কা না করে এনসিপির নেতাদের বাধার মুখে পড়া, অন্যদিকে জামাত সহ পুরনো রাজনৈতিক হিসাব নিকেশ যখন লন্ডভন্ড, ঠিক তখনই নয়াদিল্লির আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর। ভারত কি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সহযোগিতায় এগিয়ে আসছে, নাকি ব্রিক্সের মঞ্চে নতুন কোন ভূ রাজনৈতিক শক্তির খেলা দেখতে যাচ্ছে দক্ষিণ এশিয়া? মনে হচ্ছে যেন রাজনীতিতে একটা ইউটার্নের আভাস পাচ্ছি, কারণ আমরা এমনও খবর পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্সের ব্যাপারে একমত। সেই জায়গায় আমরা সামনে হয়তো ইতিবাচক অনেক কিছু দেখব, এবং দেখতে হলে অপেক্ষা করতে হবে।